এরা হাফেজ, এদেরকে কেন মারবে? এদের অন্যায় কি? ওই ছাত্রদেরকে আমি এরকম ভাবে আমার ইরেখা মানে তাদেরকে এরকম ভাবে হেফাজত করছি। যে মারা গেছে তাকে আমাদের লোক আবার আমাদেরকে আসামি করা হয়েছে। একজন মুসলমান আর একজন মুসলমানরা এইভাবে হৃদয়ভাবে হত্যা করতে পারে না। এই ভদ্রলোকরা রাত্র 3:30টার সময় আক্রমণ করছে, যখন সব মুসল্লিরা ঘুমায়, সব বাচ্চারা ঘুমাইতেছিল। অতর্কিতে হামলা করার কারণে সবাই ভয় পেয়ে এদিক সেদিক ছুটোছুটি করছে এবং তখন ইচ্ছা মতো এদেরকে পিটাইছে, যা কল্পনাই করা যায় না। কারো মাথা ফাটছে, ফালাই রাখছে মাঠের ভিতরে, কাউকে একেবারে কোথায় যে নিচে একটা বাচ্চা তো শোনা গেছে যে নদীতে যাইয়া লাফাই পড়ছে। এই বাচ্চাটা কি বাড়ি পর্যন্ত যাই পৌঁছতে পারছে তাও আমরা এখনো জানি না। এখানে যারা পড়াশোনা করছে তাদের তো কোনো দোষ নেই, তারা তো কোরআন পড়তেছে, তারা হাফেজ। এরা হাফেজ, এদেরকে কেন মারবে? এদের অন্যায় কি? অন্যায় করলে নাইলে বড়রা করছে, বড়দের লগে বুঝো। বাচ্চাদের সাথে কেন? বাচ্চারা কেন মার খাবে? এরা কেন আতঙ্কিত হবে? ওদের পড়ালেখা আর কোনোদিন মন বসবে? ওরা পারবে পড়তে? সেই মন ওদের ফিরে আসবে? আর এটা সম্পূর্ণ আমাদের নিজেদের চিন্তা ভাবনায় হয় নাই, এটার পিছনে বিদেশি হাত আছে। বিদেশিরা এটার জন্য অর্থ সহায়তা দিছে এবং তারা এখানে এই কাজ ঘটাইছে। একজন মুসলমান আর একজন মুসলমানরা এইভাবে হৃদয়ভাবে হত্যা করতে পারে না, ছোট ছোট বাচ্চাদের মারতে পারে না, পিটাইতে পারে না, তাদের ঘর বাড়ি ভাঙতে পারে না। এসব ভাড়া করা, হায়ার করা, টাকা দিয়ে হায়ার করিয়ে আনিয়া এই অপকর্মগুলি করাইছে। তারা বিনিময়ে টাকা পেয়ে গেছে, চলে গেছে। এরা ম্যাক্সিমাম ওই রাস্তাঘাটে যারা গাড়ি ঘোড়া ঘর ভাঙচুর করে, যারা মিছিল করে, মারামারি করে, পিটাপিটি করে, এগুলো হায়ার করিয়ে আনছে। তা নাহলে এইরকম নিষ্ঠুরভাবে কাজ মুসল্লিরা করতে পারে না, মুসলমানরা করতে পারে না। গত মঙ্গলবার রাতে 7 গ্রুপ এবং জুবাইর গ্রুপের মধ্যে সহিংসত ঘটনা ঘটেছে। তার এই ঘটনার পর একটি মামলা হয় থানায়, তারপরে স্বাদ অনুসারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মধ্যে তো এক তো হচ্ছে যে আমাদের যে মারা গেছে তাকে আমাদের লোক আবার আমাদেরকে আসামি করা হয়েছে, সেইটাও তারা উল্লেখ করছে। আর দ্বিতীয় হচ্ছে মামলা তো পুরোটাই মিথ্যা, এই মামলার কোনো ভিত্তি নেই। যাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে অনেক বয়স্ক লোক আছে, অনেকে হাঁটা চলাই করতে পারে না। আর এর মধ্যে তো আমরা বারবারই এটা বলছি যে আমরা এর মধ্যে মুখোমুখি হওয়ার মধ্যে কোনোভাবেই তৈরি না, এবং আমরা তৈরি ছিলামই না। বরং তারা উল্টা হামলা করে মজমাকে উত্তেজিত করছে। সাধারণ লোকজন তাদের হামলা, যখন নাকি তাদের উপরে হামলা আসছে, তারা প্রতিবাদ করার জন্য ভিতরে ঢুকে গেছে। এর মধ্যে তো আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, এবং আমরা সরকারকেও বারবার জানাইছি যে এত বড় মজমা আমাদের কন্ট্রোলের কোনো অবস্থা নাই। বরং আমরা তো বলবো যে এই ঘটনার সাথে কারো না কারো ইন্ধন আছে। তারা ইচ্ছা করে রাতে ঘুমন্ত লোকজনের উপর ঢিলা মারছে, ঢিলা মারার কারণে তারা উঠে আবার হামলা করছে, যেটা আমাদেরকে জিজ্ঞাসা করে না। আর আমরা এটার মোটেও সাপোর্ট করি না, বরং আমরা এই জন্য দুঃখিত যে যেই পক্ষেরই হোক, এই যে 3 জন মুসলমান মারা গেছে, এটা সবাই মুসলমান, এবং এটা দুঃখজনক ঘটনা। আর যেহেতু এটা মিথ্যা মামলা, এটা অবশ্যই প্রত্যাহার হওয়ার জন্য। আমাদের সাথে নিহত হয়েছে, দেখেন আমাদের বেলাল ভাই, ঢাকা 8 নম্বর খিত্তা এবং 108 নম্বর হালকার সাথী। সে একটা জামাত এরকম ছিল, তার জামাতের পর্চা আছে, তার জামাত নাম হলো 4401 নম্বর জামাত। ওই জামাতে এরকম ছিল, ওইটাও তারা দাবি করছে যে তাদের সাথে। এই যেখানে যে নিহত হয়েছে এটা আমাদের সাথেই বেশি। এবং দেখেন ওই দিন আমি ওখানে যখন গেছি, তো আমরা যদি তাদেরকে আঘাত করতাম, মারতাম, ওনাদের মুরব্বীরা জানে। এরকমভাবে মাদ্রাসার ছাত্র ছিল প্রায় 100-র মতো। ওই ছাত্রদেরকে আমি এরকমভাবে আমার ইরেখা তাদেরকে এরকমভাবে হেফাজত করছি, তাদেরকে এরকমভাবে আমি নিরাপত্তার এরকমভাবে ব্যবস্থা করছি। এবং ওই ছাত্রদেরকে প্রায় 100 ছাত্র, তাদেরকে মনে করেন বিভিন্ন পানি খাওয়াইছি, তাদেরকে এরকম খেজুর এনে খাওয়াইছি, তাদেরকে বিস্কুট খাওয়াইছি, তাদেরকে চানাচুর খাওয়াইছি, এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছি। তারা একটু ভয় ভীতি পাইতেছিল। এবং তাদের যে সুরা আছে, মেইন সুরা ফয়সাল মাওলানা ফারুক সাহেব, তাকে আমি এরকমভাবে ফোন করছি যে আপনার এই অবস্থা, কেউ নাই, ছাত্রদেরকে এখানে রেখে গেছেন, জানেন যে একটা এরকমভাবে হইতেছে, একটা সংঘর্ষ ভাব এরকম হইতেছে, আপনারা কেন রেখে গেলেন? এদেরকে নিয়ে যান, আপনারা লোক পাঠান, গাড়ি পাঠান। ওমর ফারুক সাহেবকে ফোন করছি আমি, ইঞ্জিনিয়ার মাহফুজ তাকে ফোন করছি, ইঞ্জিনিয়ার মেজবা তাকে ফোন করছি, ইঞ্জিনিয়ার আনিস তাকে ফোন করছি, ইঞ্জিনিয়ার মুশারফ তাকে ফোন করছি। এই কজনকে আমি ওই ব্যস্ততার মধ্যে ফোন করছি। এবং আমি 3 জনকে, ইঞ্জিনিয়ার মেজবা সাহেব, ইঞ্জিনিয়ার মাহফুজ সাহেব, ইঞ্জিনিয়ার আনিস সাহেব, তাদেরকে আমি ভয়েস কল দিছি। এরপর ওই ছাত্রদেরকে এরকমভাবে নিয়ে
এরকমভাবে তালিম করছি, ছাত্রকে নিয়ে ফজরের সুন্নত এরকম ফরজ করছি। তারপরে ছাত্রদেরকে আর্মিদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমরা গাড়ি এনে তাদেরকে কাকরাইল এরকমভাবে পাঠাই দিছি এবং ছাত্রদের পুরো লিস্ট করছি যে মক্তবে কয়জন, নুরানিতে কয়জন, এরকম হাফিজখানায় কয়জন। তো এরকম আমাদের নিজের জীবন বাজি রেখা তাদেরকে আমরা মনে করেন নানা ধরনের নিরাপত্তা দিছি। তা আমরা যদি ওখানে মারার জন্য আমাদের সাথীরা যাইতো, তাহলে এই ছাত্ররা কি ফেরত যেতে পারতো যদি আমরা এরকম হিংসার বশীভূত হইতাম। এবং আমাদের সাথীরা এখান থেকে তারা উস্কানি দিছে বারবার। ওই যে ওখানে কামারপাড়ের ওখানে তারা যে একটা বেড়া আছে আর কি, বিদেশি খিমার, এখানে এর পাশে ছিল ভিতরে, ওখান থেকে আমাদের সাথীদেরকে আগুন মারছে, মানে লাঠির উপর আগুন লাগাইয়া। এরপর আমাদের সাথীদেরকে এরকমভাবে ইট মারছে এবং অনেকটা চাল ছিল, তারা ওই চালের উপর উঠছে, আমাদের সাথীরা তাদেরকে দেখতে পায় না বিদায়, মানে তারা এরকম উস্কানি দিছে। এবং সেই চালটা ভেঙে পড়ছে, চালটা ভেঙে পড়ার কারণে একটা মনে করেই হয় আমাদের সাথীরা তখন তাদেরকে ওখানে মানে গেছে এবং যেতে যেতে এরকম ভিতরে ঢুকে গেছে। ওখানে তাদের আগে এরকমভাবে প্রস্তুতি ছিল, তো সেখান থেকে তাদের প্ল্যানিং ছিল তারা যাওয়ার সাথে সাথে যে সমস্ত সাথীরা আমাদের আগে গেছে তারা এরকমভাবে মনে করেন আক্রমণ করছে। আমাদের বড়দের ফয়সালা ছিল আমাদের বিভিন্ন জেলা থেকে সে আমাদের পুরা 64 জেলার সাথীরা অবস্থান করবে এখানে। যখন এরকম ফজর হবে প্রশাসনের লোক আসবে, এরা যদি কেউ ভিতরে থাকে ওই গ্রুপের, তাহলে আমরা প্রশাসনকে বলবো, সেই প্রশাসন তাদেরকে বাধ্য করবে, বাইর করবে।